নমস্কার, জনতার দরবারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে কোনো নির্বাচনের দিনে ইলেকশন স্পেশাল জনতার দরবার টানা 2 ঘন্টার সন্ধ্যে 7টা থেকেই আজকে স্পেশাল এপিসোড শুরু। আমাদের সঙ্গে থাকবেন আজকের বিশিষ্ট অতিথিরা। আমি সুব্রত মুখার্জির সঙ্গে আপনাদের কথা বলবো, আমি কথা বলবো রুদ্রনীল ঘোষের সঙ্গে। তারকা সব প্রার্থীরা আজ জনতার দরবারে উপস্থিত থাকবেন, কিন্তু সবার আগে এই মুহূর্তে আমরা স্টুডিওতে প্রত্যেক দিনের মতোই যাদের পাবো, মানে স্টুডিও আলোচনার যারা প্রার্থী নন তাদের পরিচয় করে দিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব, তৃণমূলের মুখপাত্র। আমার সঙ্গে থাকবেন জয়প্রকাশ মজুমদার এবং থাকবেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। একটু পরেই থাকবেন আমাদের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় এবং রুদ্রনীল। থাকবেন দেবাশিস কুমার, সুব্রত সাহা, অশোক লাহিড়ী, কে নয়, ববি হাকিম থেকে শুরু করে প্রত্যেকে। আমরা একটু সময় নিচ্ছি, কিন্তু শুরুতেই আজ ইলেকশন স্পেশাল দিন আরো বেশি স্পেশাল হয়েছে মাদ্রাজ হাইকোর্টের একটি মন্তব্যে। মাদ্রাজ হাইকোর্টের রক্তচক্ষু কমিশনকে আরো একবার, কমিশনকে কলকাতা হাইকোর্ট যা বলেছিল তারপরে আরো একবার কমিশনকে দুষলো, কমিশন সম্পর্কে কড়া অবস্থান নিল মাদ্রাজ হাইকোর্ট। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে? কার্যত এটাই কি হাতিয়ার হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কমিশনকে বেঁধতে? এই প্রশ্ন ইতিমধ্যে উত্তর শুরু করেছে। শোনাবো কি বলছেন মমতা। কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। আই এম সরি টু সে, নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনারা কি এক্সপেক্ট করেন? যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন, এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। ইলেকশন কমিশনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আজকে কোভিডকে বিশেষ করে মাদ্রাজ হাইকোর্ট যা বলেছে যে কোভিড বাড়াবার জন্য ইলেকশন কমিশন ইজ অলসো রেসপন্সিবল। নরেন্দ্র মোদী অ্যান্ড ইলেকশন কমিশন বোথ আর রেসপন্সিবল। কেন 3 লক্ষ লোক বাংলায় পড়ে থাকবে বাইরের? কবে থেকে বলেছি বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে রেখে দিয়েছে? তোমার আমার স্টেটের পুলিশের প্রতি আস্থা নেই কেন? এখানেও দেখে দেখে নিচ্ছে কোনটা বিজেপি সাপোর্টার, সেই বিজেপি নির্বাচন কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। আই এম সরি টু সে, নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনারা কি এক্সপেক্ট করেন? যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন, এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। ইলেকশন কমিশনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আজকে কোভিডকে বিশেষ করে মাদ্রাজ হাইকোর্ট যা বলেছে যে কোভিড বাড়াবার জন্য ইলেকশন কমিশন ইজ অলসো রেসপন্সিবল। নরেন্দ্র মোদী অ্যান্ড ইলেকশন কমিশন বোথ আর রেসপন্সিবল। কেন 3 লক্ষ লোক বাংলায় পড়ে থাকবে বাইরের? কবে থেকে বলেছি বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে রেখে দিয়েছে? তোমার আমার স্টেটের পুলিশের প্রতি আস্থা নেই কেন? এখানেও দেখে দেখে নিচ্ছে কোনটা বিজেপি সাপোর্টার, সেই বিজেপি সাপোর্টারটাকে গিয়ে ওখানে ওখানে বসাচ্ছে। সপ্তম দফার ভোট গরম হয়েছে মাদ্রাজ হাইকোর্টের এই মন্তব্যে আমরা আলোচনা করব। সুব্রত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বালিগঞ্জ কেন্দ্রের স্টার ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের। এছাড়া রয়েছেন রুদ্রনীল ঘোষ, ভবানীপুর কেন্দ্রের স্টার ক্যান্ডিডেট। আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তিনি স্টুডিওতে এসেছেন। আমি শুরুতেই সুব্রত দা আপনার কাছে আসি। জনতার দরবারে আপনাকে স্বাগত। কেমন হলো আজকের ভোট, শুরুতেই বলুন। নির্বাচন কমিশনারকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করেছিলেন যে একসঙ্গে তো হলোই না, একদিনে তো হলো না, অন্য রাজ্যে হওয়া সত্ত্বেও অ্যাটলিস্ট শেষের 3 দিন একসঙ্গে করে দেওয়া হোক। তার কারণ করোনার অত্যাচারটা থেকে মানুষ তাহলে মুক্ত পাবে। সেই কথাটা পর্যন্ত দিল্লির চাপে উপেক্ষা করা হয়েছে, এবং 3 দিন আলাদা আলাদা করে করার ফলে মানুষ করোনার দুর্ভোগের সীমাহীন জায়গায় পৌঁছে গেছে, এবং এর জন্য দায়ী এই ইলেকশন কমিশনার। এটা একটা গরিত অপরাধ বলে আমি মনে করি, একটা সামাজিক অপরাধ। বেশ, সুব্রতদা আমি আসবো। জয়প্রকাশ দা হাত তুলেছেন, আমি এক্ষুনি আসছি। জয়দা, রুদ্রনীলের রিয়াকশন আমি খুব দ্রুত নিয়ে নেবো। রুদ্রনীল। না, আমি শুনলাম, মানে অজুহাত খোঁজবার জন্য তো যে কোনো রকম অবলম্বন খুঁজতে হয়, সেটাই খুঁজছেন। অবশ্যই কোভিড পরিবেশে যে কোনো কাজে যুক্ত হওয়া, যে কোনো কাজ করাই, এমন দোকান বাজার করা থেকে শুরু করে বাসে ট্রামে ওঠা, যে কোনো ভিড়, সেগুলো সবকটাই তো ক্ষতি করতে পারে। কিন্তু এই করোনার
সঠিক যে সমাধান, এটা তো কোনো ওষুধ বা কোনো ডাক্তার এখনো প্রপারলি 100% এটা হলে হবে না, এটা তো কেউ বলতে পারেননি। তবে যে যার দিক থেকে সতর্কতা মেনে চলতেই হচ্ছে। আমি কিছুটা শুনতে পাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বা সুব্রত দা কি বলছেন। আমার মনে হয়েছে যে কোনো একটা এজেন্ডা, সেন্টিমেন্টাল এজেন্ডা তুলে মানুষকে একটা খেপাবার চেষ্টা। নিশ্চয়ই কেউ অতটা মানে তাদের কারোর মাথা খারাপ হয়ে যায়নি যে মানুষের ক্ষতি করবার জন্য প্রচন্ড আনন্দ পেয়ে এরকম কোনো সিদ্ধান্ত নেবেন। ওনারা একটা প্রচার করছেন যাতে মানুষ খেপানো যায়, এরপরে নিশ্চয়ই এর পেছনে কোনো একটা এজেন্ডা লুকিয়ে আছে। এজেন্ডাটা কি? ভোটের বাক্সে ইলেকশনের সময় এর বাইরে কি এজেন্ডা হতে পারে? রুদ্রনীল, আমি এক্ষুনি আসবো। সুব্রত দা, আমি আপনার কাছে আসছি খুব দ্রুত। আমাদের দর্শকদের এবং আপনাদেরও আমরা শোনাতে চাইবো এক্স্যাক্টলি কি বলেছে মাদ্রাজ হাইকোর্ট এবং তার প্রেক্ষিতে বিভিন্ন দলের কি প্রতিক্রিয়া। পাঁচ রাজ্যে চলছে ভোট যুদ্ধ। দেশ জুড়ে মাদ্রাজ হাইকোর্টের আদেশ বা পর্যবেক্ষণ যাই হোক, আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। সংবিধানের 226 ধারা অনুযায়ী হাইকোর্টের হাতে অনেক ক্ষমতা আছে নিশ্চয়ই, সেটা কিন্তু সেই ক্ষমতা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে হয় এবং সেই ক্ষমতা ব্যবহারের ওপর 329-এর 20 ধারার যে নিষেধাজ্ঞা সেটা বহাল থাকবে। সেটাকে মেনেই সেই 226-এর ধারাকে ব্যবহার করতে, ধারা প্রদত্ত ক্ষমতাকে ব্যবহার করতে হবে। পর্যবেক্ষকদের একাংশ এই প্রশ্ন তুলেছেন যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লিতে তো ভোট চলছে না, তাহলে সেখানে করোনার দাপট কেন? বিতর্ক চলছে। এরই মধ্যে হাইকোর্টের মন্তব্যকে হাতিয়ার করে কমিশনকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আজকে কোভিডকে বিশেষ করে মাদ্রাজ হাইকোর্ট যা বলেছে যে কোভিড বাড়াবার জন্য ইলেকশন কমিশন ইজ অলসো রেসপন্সিবল। নরেন্দ্র মোদী অ্যান্ড ইলেকশন কমিশন বোথ আর রেসপন্সিবল। কেন 3 লক্ষ লোক বাংলায় পড়ে থাকবে বাইরের? মাদ্রাজ হাইকোর্ট যখন করেছেন এফিডেভিট হবে, সেই জিনিসটাই প্রতিষ্ঠিত হবে যে ভারতবর্ষ গণতন্ত্র নিয়ে থাকবে, নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন যথেষ্ট পারঙ্গম সেটা করতে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য কি করা উচিত সেটা হয়তো তাদের নির্দেশ থাকবে। কোর্টের মন্তব্যে আরো গরম বাংলা রাজনীতি। নিউজ 18 বাংলা। আমি খুব দ্রুত জয়প্রকাশ তার মতামত দেবো। জয়প্রকাশ দা, না, সুব্রত দাকে একটা প্রশ্ন তার সঙ্গেই বলছি যে দেখুন, যে প্রথমে তৃণমূল যখন ক্যাম্পেনিং শুরু করলো তখন ছিল 10 বছর কি করেছি আর সামনের 5 বছর কি করতে যাব, পলিটিক্যাল ইস্যু, সেটাই হওয়া উচিত। কিন্তু যে ইলেকশন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ বিজেপির বদলে হয়ে গেল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। আর চতুর্থ দফা শেষ হওয়ার পরে প্রতিপক্ষ হয়ে গেল নির্বাচন কমিশন এবং করোনা নির্বাচন কমিশন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আজকের রাজনৈতিক ইস্যু। এবার আমার প্রশ্ন, সুব্রত দা যখন বললেন 3 দফাটা 1 দফায় করা হলো না, এটা খুব দুঃখের, তো সেইখানেই আমার প্রশ্ন সুব্রত দাকে যে কি করে আপনি বোঝাবেন যে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ এসব জায়গায় হচ্ছে কোনো নির্বাচন নেই, তারা আমাদের থেকে অনেক বেশি সংক্রমিত। এক, দ্বিতীয়, আর 2টি রাজ্য যেখানে 1 দফায় নির্বাচন হয়েছে, কেরালা এবং তামিলনাড়ু, সেখানকার সংক্রমণও পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। তাহলে পশ্চিমবঙ্গের 8 দফা বা নির্বাচন কমিশন দায়ী, এটা কোন লজিক, কোন যুক্তিতে আপনারা বলছেন? সুব্রত দা উত্তর দিন। আমরা আমাদের দর্শকদেরও 4টে রাজ্যের ছবি দেখাবো। সুব্রত দা প্লিজ। সুব্রত দা, আপনি দেখুন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং একই সঙ্গে বাংলা, সঙ্গে দিল্লি। সুব্রত দা, আপনি শুনতে পাচ্ছেন? সুব্রত দা শুনতে পাচ্ছেন কি? আমার নেই তো আমার কানে। সুব্রত দা, আমরা একটু সময় নিচ্ছি, এক্ষুনি আপনার সঙ্গে যান্ত্রিক সংযোগের যে সমস্যা হচ্ছে আমরা ঠিক করছি। প্লিজ সঙ্গে থাকুন আপনি। এখানে তৃণমূলের 2 প্রতিনিধি, আমি আসবো, বিশ্বজিৎ দা আসবো, স্নেহাশিস দা বলুন। আপনি আমেরিকা, ইটালির কথা বলেও কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে যে 8 দফায় নির্বাচনটা কেন, কিসের জন্য, কি কারণে? আজকে নির্বাচন কমিশন বিজেপির ভাষায়
কথা বলছে, বিজেপির ভাবনায় অ্যাক্ট করছে। আজকে 8 দফা কেন নির্বাচন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তার যুক্তিটা কি? তার যুক্তিটা আপনারা বলুন। হিংসা, এরা যে এই কোভিড হিংসা, পরিস্থিতিতে ভোটে হিংসা এড়াতে স্নেহাশিস দা এক কথা বলছে কমিশন। আমি একটাই কথা বলছি যে 14 সালের নির্বাচন, 16 সালের নির্বাচন, 19-এর নির্বাচন, এই নির্বাচন কমিশনই কিন্তু ফ্রি এবং ফেয়ার ইলেকশনের সার্টিফিকেট দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আরে কিন্তু এটা এটাও তো বিজেপির ভাষা, ঠিক, এটা নির্বাচন স্নেহাশিস কমিশনের দা, ভাষা এটাও তো নয়। ঠিক। আমি দ্রুত এটা সুব্রত দা, এবার নির্বাচন শুনতে পাচ্ছেন কমিশনের আপনি? ভাষা নয়। দিল্লি, মহারাষ্ট্র, এটা উত্তরপ্রদেশে বিজেপির মারাত্মক ভাষাটা সংক্রমণ, আমরা নির্বাচনের দেখাবো মধ্যে সেই বসানো ডেটা, আমরা হয়েছে। দেখাচ্ছি আমাদের দর্শকদের ভার্চুয়ালি। সুব্রত দা না, শুনতে পাচ্ছেন? না, কোনোভাবে যান্ত্রিক ত্রুটি। বিশ্বজিৎ দা, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ভোটের প্রচারে, বিজেপি নিয়ে এসছে। বলবো? হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে যে আজকে সাংবিধানিক একটি সংস্থা ভারতবর্ষের নির্বাচন কমিশন, তার উপর আজকে ম্যাড্রাস হাইকোর্ট যেই ধরনের অর্ডার দিয়েছেন এবং যেই ধরনের অবজারভেশন করেছেন তার নজিরবিহীন। আমি শুনছিলাম এই মাত্র বিজেপির প্রতিনিধি জয়প্রকাশ বাবুর কাছ থেকে, উনি বলতে চাইছেন যে করোনাটা কোনো ফ্যাক্টর না। আজকে করোনার জন্য আজকে দ্বিতীয় ওয়েভ, আজকে প্রচুর মানুষ মারা গেছেন, এই জিনিসটা ভুলবেন না। এবং যেই ধরনের লাগাম ছাড়া প্রচার চলেছে এবং এই 8 দফা নির্বাচন লাভ নেই, কোনো দরকার ছিল না। আমি বলিনি। আরে কথাটা শেষ করে দিন। আপনি বলেছেন, আমার মুখে কথা আপনি বসাবেন না। বলেছেন, আমি লজিক আপনি বলেছেন, যেসব জয়প্রকাশ যেখানে বাবু, আপনি নির্বাচন বলেছেন। নেই সেখানে একজন প্লিজ, একজন আপনি জয়প্রকাশ দা, বলেছেন আপনি যে কাউন্টার করোনা করবেন, আমি আসবো আপনার কাছে প্লিজ। আমার মুখে কথা প্লিজ বসাবেন না। জয়প্রকাশ দা, করোনা জয়প্রকাশ দা, আমি ফ্যাক্টর, সময় দেব। কিন্তু যেখানে নির্বাচন নেই সেখানে কি করে করোনা সংক্রমণ জয়প্রকাশ দা, আমাদের আমি দেশে আসবো, বেড়েছে? জয়প্রকাশ দা বলবেন। সহজ প্রশ্ন। সাংবিধানিক সংস্থার উপর আজকে হাইকোর্ট একটা সাংবিধানিক আধিকারিক, তার উপর হাইকোর্ট আজকে যে অবজারভেশন দিয়েছে, আজকে আপনারা চিন্তা করুন যে ভারতবর্ষে এই জিনিস নজিরবিহীন। এবং সত্যি কথা বলতে আজকে নির্বাচন কমিশন 8টা দফা নির্বাচনের জন্য আজকে দায়ী, এবং সেই কারণে আজকে এই করোনার এই মহামারী কিন্তু পশ্চিমবাংলায় বেড়ে গেছে। আমাদের কথা কিন্তু শোনা হয়নি। হ্যাঁ জয়প্রকাশ দা কিছু বলছিলেন, জয়প্রকাশ দা। আপনি মাঝখানে কথা বলছেন কেন? স্নেহাশিস একটা কথা বললো, আরে আগের নির্বাচন 7 দফায় হয়েছিল, 2019-এ 7 দফা, তার আগে 6 দফা, 1 দফা বেড়েছে বলে এত রাগ। আর অন্যদিকে আর একটা কথা বলে দিই, আসল কথার উত্তর দিতে পারছেন না যে কেন আজকে ভারতের অন্য রাজ্যগুলোর সংক্রমণ বেশি। করোনা ইম্পর্টেন্ট নয়, আমি একবারও বলিনি। আমি শুধু বলছি নির্বাচনের সঙ্গে করোনাকে জড়িয়ে মিথ্যে প্রচার করছেন, তার বদলে আপনারা করোনাকে সামলানোর চেষ্টা করুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বাস্থ্যমন্ত্রী, আর 6 দিন থাকবেন, এখনো 6 দিন থাকবেন, এখনো চেষ্টা করুন করোনাকে আটকানোর। আমি এই তর্ক করবো এবং দুটো ডেটা আপনাদের সামনে আনবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যকে সামনে রেখে তীব্র আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন মমতা, কিভাবে অ্যাটাক করেছেন তিনি কমিশনকে, আজ আরো একবার শোনাবো। নির্বাচন কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। আই এম সরি টু সে, যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন। এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। ভোটের সপ্তমী, কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমী চড়ালেন তৃণমূল নেত্রী। মিনার্ভা থিয়েটারে উত্তর কলকাতার ভার্চুয়াল সভায় বিজেপির সঙ্গে কার্যত এক আসনে বসিয়ে তুলোধনা করলেন কমিশনের। ইলেকশন কমিশনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তোমার আমার স্টেটের পুলিশের প্রতি আস্থা নেই কেন? এখানেও দেখে দেখে নিচ্ছে কোনটা বিজেপি সাপোর্টার, সেই বিজেপি সাপোর্টারটাকে গিয়ে ওখানে ওখানে বসাচ্ছে। আজকে কোয়েশ্চেনগুলো আসছে বিকজ ইউ আর ক্রসিং অল দ্য লিমিটস। আমরা সরি, ইলেকশন কমিশন থেকে যে মানে আশা করেছিলাম যে তারা ইম্পার্শিয়ালি কাজ করবে, রাজধর্ম পালন করবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ফলে কাউন্টিংটাও মনে রাখতে হবে, অ্যাজ এ বিরোধী দল আপনি যেন লড়াই করছেন। মনে রাখবেন ওরা আমাদের বিরোধী দল হিসেবে ট্রিট করেছে, সরকারি দল হিসেবে ট্রিট করেনি। আর তৃণমূল কংগ্রেসের নামে হোয়াটসঅ্যাপে লিখছে তৃণমূল কংগ্রেস গুঞ্জ। হোয়াটসঅ্যাপের চ্যাট দেখিয়ে কমিশনের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছেন তৃণমূল নেত্রী।
সেই অভিযোগ সরাসরি খারিজ করেছে কমিশন। সোমবার আরও সুর চড়ালেন মমতা। এই ইলেকশন কমিশনকে এদের কোনো ক্রেডিবিলিটি নেই। দে হ্যাভ লস্ট অল দ্য ক্রেডিবিলিটি। দে হ্যাভ অনলি ক্রেডিবিলিটি, দে আর দ্য বিজেপি স্পোক্স পার্সন, নাথিং ইজ দেয়ার। এতে আমাকে শোকজ করুক গিয়ে, আর আমাকে যা ইচ্ছে করুক, আমার কিছু যা আসে না। তুই 8 ফেজ কেন, তুই 364 ফেজ কর। কিরম করেছে ধরুন, কলকাতার টালিগঞ্জ যাদবপুর একদিন, আবার রাসবিহারী আলিপুর আর একদিন। মাথায় কিছু আছে, পোকা টোকা আছে, বিজেপির পোকা। চোখে দেখতে পায় না ইলেকশন কমিশন, যেন চোখে নেবা হয়েছে। বেচারা বিজেপি যা বলবে তাই করবে, এই চলছে। 21-এর ভোটের শেষ প্রচার। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের কড়া বার্তা দিয়ে রাখলেন মমতা। বললেন, গদ্দারদের ক্ষমা নেই। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। আর এবার আমি বলবো, বদল তো হবে না, বদল তো মানে আমাদের গভর্নমেন্টই থাকবে। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে বিজেপিকে চাই না, আর গদ্দারদের চাই না। এদের কোনো ক্ষমা নেই। এরা হচ্ছে লজ্জা। এবং খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে ওই চেয়ারে বসেছেন এবং এখনো আছেন, সে অবস্থায় তিনি এইভাবে প্রকাশ্যে বলতে পারেন কিনা এ বিষয়ে আমাদের খুব সন্দেহ আছে। আমার মনে হয় উনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, কাউকে বলতে পারেন না। তবে 2021-এর প্রচার পর্বে আপাতত দাঁড়ি। যুযুধান দুপক্ষের তরজা অবশ্য জারি। নিউজ 18 বাংলা। আমি খুব দ্রুত, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি অনিন্দ্য পুলক। অনিন্দ্য পুলক, যেভাবে সত্যি এ রাজ্যে যে সংক্রমণের গতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা গত 20 দিনের সব থেকে বেশি বাড়ছে, লাফিয়ে বাড়ছে। ইলেকশন তার একটা কারণ, এটা অস্বীকার করার জায়গা আছে কি? না, এটা একেবারেই অস্বীকার করার জায়গা নেই। আমি আরেকটা ফাইন আরেকটা দিক ধরার চেষ্টা করছি। শুধু করোনা ইস্যুটাকে কিভাবে সেপারেট রাখা যেত না গিয়ে তার সাথে ইকোনমিক্যাল ইস্যু, তার সাথে পলিটিক্যাল ইস্যু, তার সাথে সোশ্যাল ইস্যু, অর্থাৎ ভেবে দেখবে শুধুমাত্র করোনাটা কিন্তু আর করোনার ইস্যু নেই, এর সাথে নানান রকমের আরো আলাদা আলাদা প্রবলেম। ইনফ্যাক্ট বলছি আমি ফুড প্রসেস মানে ফুড সিকিউরিটি, এটা ইটসেলফ আরেকটা প্রবলেম। এবার সোশ্যাল কন্ডিশনিং গুলো চেঞ্জ হচ্ছে, মানে মানুষের মৃত্যু, পলিটিক্স, নানান সমস্যাকে করোনার সাথে জুড়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, যেটা আমাদের অনারেবল সিএম করে থাকেন। উনি একটা সুন্দর করে একটা ইস্যু ক্রিয়েট করেন, অথবা কেউ ক্রিয়েট করে দিলে সেটাকে লুফে নেন, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটার সাথে করোনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ঠিক যে এই রাজনৈতিক মানে এটা নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুত ছিল না। তার কারণ কি, কখনো এর আগে ভারতবর্ষের নির্বাচন কমিশন এই ধরনের পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে পারে, বা এই ধরনের পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করা যায়। প্যান্ডেমিক পেরিয়ে এসেছি অনিন্দ্য পুলক, আমরা প্যান্ডেমিক পেরিয়ে এসেছি। এই ধারণাটা রাখা উচিত ছিল। এটা কিন্তু এটা কখনো হতে পারে না। আমি রুদ্রনীলের কাছে যাবো খুব দ্রুত। রুদ্রনীল, আমরা যদি কয়েকটা তথ্য আমাদের দর্শকদের সামনেও দেখাবো। আমরা 3টে ডেট নিচ্ছি, 25শে ফেব্রুয়ারি, 25শে মার্চ এবং 25শে এপ্রিল, মানে গতকাল। 25শে ফেব্রুয়ারি একদিনের সংক্রমণ ছিল 199, সেখানে 25শে মার্চ প্রায় 16,000, কয়েকজন কম। এটা অবশ্যই করোনার কারণ, ইলেকশনের কারণ হতে পারে বলে আপনার মনে হয় না? না, মানে যেভাবে আঙুলটা তোলা হচ্ছে যেন ইলেকশনই একমাত্র কারণ। মানে আমাদের বাজার দোকানে যাওয়া কোনো কারণ নয়, আমাদের রেস্টুরেন্টে যাওয়া কোনো কারণ নয়, আমাদের বাসে ট্রামে ওঠাও কোনো কারণ নয়, একমাত্রই কারণ হচ্ছে ইলেকশনটা। মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে যদি মানুষ বাড়ি থেকে বসে মোবাইলেও ভোট দিত, তখনও হয়তো এই ধরনেরই আলোচনা শুনতে হতো তৃণমূলের কাছ থেকে। আমার একটা জিনিস মনে হচ্ছে, যে কোনো ধরনের একমাত্র না হলেও মানুষের বড় কারণ কাছাকাছি বলে মনে হয় আসাটাকে, এই রোগটা কিন্তু না বড় কারণ বলে মনে হয় না। বড় কারণ বলে মনে হলে আমার মনে হয় যে যানবাহনের চলাচলটা দিন রাত্রি, সেটা একটা বড় কারণ, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা তেমন নির্বাচনটা অ্যাভয়েড করতে পারি না। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে খেতে যাওয়াটাকে একটু অ্যাভয়েড করতে পারি। তো এটাকে শুধুই একদম ঘোরাবার চেষ্টা হচ্ছে কেন, আমি বললাম যে জানি না, কোন একটা এজেন্ডা আছে হয়তো, সেই ধরনের এই কথাবার্তা মুখ্যমন্ত্রী বলছেন বা বাকিরা বলছেন, এটাই আর কি শুনছে, দর্শকও শুনছেন, তারাও বাজারে বেরোন, তারাও সাবধানতা অবলম্বন করেন। এবং আমরা এটাও জানি যে ঘরে বসে থেকে তো প্রচুর মানুষের করোনা হয়েছিল যারা কোথাও বেরোননি, তাই না? রুদ্রনীল, এবার ভোটের কথায় আসি। আপনার আজ ভোট ছিল, কেমন হলো সারাদিন? আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখলাম, অভিযোগও করতে দেখলাম।
ভোট যেভাবে হয় আর কি, প্রত্যেক প্রার্থীরা যেমন বেরোয় যে কোনো দলেরই, তো সেইভাবেই আমার সারাদিন কাটলো। তবে যেটা এবার একটুখানি একটা মজার ব্যাপার হয়েছে আর কি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কেন এই যে রাগ কেন্দ্রীয় বাহিনীর উপরে বুঝতে পারলাম যে ঠিক আমি যেখানে যেখানে একটু গন্ডগোল হচ্ছে যাচ্ছি, সঙ্গে সঙ্গে পুলিশ লোকাল গুন্ডাদের বলে দিচ্ছে যে রুদ্রনীল যাচ্ছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সঙ্গে সঙ্গে এই জায়গাটা পারাবারের মতো শান্ত হয়ে গেল। আবার যে সেখান থেকে চলে আসছি আবার গন্ডগোল হচ্ছে জানতে পারছি। তো আমার নিজের মনে হয়েছিল যে আমি কলকাতা পুলিশের একাংশকে আজকে সবুজ জামা দেখতে পাবো, আর কাঁধে পড়াশোনা করে যে ব্যাচ গুলো তার জায়গায় কিছু ঘাস টাস ফুল টুল লাগানো দেখতে পাবো। বাহিনীর কি কাজ ছিল? সেই কাজটা একটা অংশ করেছেন। এবং যেহেতু কেন্দ্রীয় বাহিনীকে, হ্যাঁ বাহিনী তো ছিল, এত বাহিনী তো আনাই হয়েছে বলছেন? আপনাদের, এত বাহিনীর হ্যাঁ নিশ্চয়ই বাহিনী ওই বলে না পোকামারা স্প্রের মতো, এবার সেটার জন্য তখন উড়ে বেরিয়ে যাচ্ছিল, আবার যখনই ফেরত আসছে তখন বিভিন্ন রকম ভাবে ঘুরতে শুরু করছে। বোধহয় নিশ্চয়ই আপনার মনে হবে যে আমি প্রচার করতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছি, এবং সেই ভিডিও সবাই দেখেছেন, তাই না? তো এতটাই যদি নিশ্চয়তা থাকতো, আসলে পুলিশকে কেনাটা হয়ে গেছে, কেন নির্বাচন কমিশন ডিল করে দিল না যে কি করে আধা সামরিক বাহিনী বা সিআইএসএফ কে কেনা যায়, এইটাই হচ্ছে রাগ। রুদ্র, আপনি খুব গুরুতর অভিযোগ করলেন। যাই হোক, আপাতত ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। একটা হেকটিক ডে কাটানোর পর একটা ছোট্ট ব্রেক, তারপর ফিরে আসবো আরো খবর এবং নতুন অতিথি নিয়ে। সঙ্গে থাকুন জনতার দরবারে। জনতার দরবারে ফিরে এলাম, কথা দিয়েছিলাম নতুন অতিথি নিয়ে ফিরবো। আমার সঙ্গে রয়েছেন দুই নতুন অতিথি, দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, এছাড়াও রয়েছেন বিজেপির বালুরঘাটের প্রার্থী অশোক লাহিড়ী। দুজনকে স্বাগত জনতার দরবারের। বাকি অতিথিরা অলরেডি আছেন আমাদের সঙ্গে। দেবাশিস, তার শুরুতেই কেমন হলো ভোট আজ? আমরা দেখলাম আপনাকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমি আপনার রিয়াকশন নেব, আপনাকেও দেখাতে চাইবো এক্স্যাক্টলি কি হয়েছে সারাদিনে, কি কি অভিযোগ আপনার ছিল, দেখুন আপনারাও। না আইন জানে না কিছু জানে, পাঠিয়ে দিয়েছে এখানে। আমাকে একটা ম্যানুয়াল দেখান না, ইলেকশন কমিশনের একটা ম্যানুয়াল আছে যেখানে ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, দেখি। ষষ্ঠ দফার ছায়া সপ্তম দফাতেও, ফের বুথে ঢুকতে বাধা প্রার্থীকে। ভবানীপুর থেকে রাসবিহারী, সোমবার একাধিক কেন্দ্রে দেখা গেল একই ছবি। বুথে ঢুকতে দফায় দফায় বাধা পেলেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। কখনো ঠান্ডা মাথায় কেন্দ্রীয় বাহিনীকে বোঝানোর চেষ্টা করলেন, কখনো আবার জড়িয়ে পড়লেন তর্কাতর্কিতে। আমার জানা আছে নির্বাচন কমিশন যা বলেছেন তাদের প্রার্থী বুথের মধ্যে ঢুকতে পারে, তো ওনারা বলছেন ঢুকবেন না। আমার কাছে শান্তিপূর্ণ ভোটটা সবার আগে জরুরি। প্রার্থী নিজে বুথে ঢুকতেই পারেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক দফায় একাধিকবার এর উল্টো ছবি দেখা গিয়েছে। বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে প্রার্থীদের, সপ্তমেও একই ছবি। জানিয়ে দিন অসন্তোষ প্রকাশ করে কমিশনও। দেবাশিস কুমারের অভিযোগের প্রেক্ষিতে কমিশন জানতে চায়, পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন বারবার প্রার্থীকে বাধা। এ নিয়ে এডিজি আইন শৃঙ্খলাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয় কমিশন। তৃণমূল নেত্রীর ছেড়ে যাওয়া ভবানীপুরে এবার তৃণমূলের মর্যাদার লড়াই। সেখানকার ৭৪ নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকতে বাধা দেওয়া হয় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদের তো না আইন জানে না কিছু জানে, পাঠিয়ে দিয়েছে এখানে, আর একটা ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করবো আপনি কোন পার্টির ক্যান্ডিডেট? নিউজ 18 বাংলা। এবার দেবাশিস দা, সারাদিনে এত অভিযোগ আপনি করেছেন, দিনের শেষে কি বলবেন? ভোট ভালো হলো? দেখুন, ভোট তো ভালো হয়েছেই, কিন্তু আমি পরিষ্কার বলছি এই কেন্দ্রীয় বাহিনী এটা শুধু অসভ্য, মূর্খ, এবং এটা হচ্ছে একটা ভারতীয় জনতা পার্টির আজ্ঞাবাহ দাস। এরা ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী নয়, এটা বিজেপির কেন্দ্রীয় বাহিনী।
আমি একটু সঙ্গে থাকুন দেবাশিস দা। অশোক বাবু, আপনার অভিজ্ঞতা বলুন। আমি তো একটু চিন্তিত ছিলাম, কারণ পঞ্চায়েত নির্বাচনে শুনেছি যা হয়েছে সেটা নির্বাচন ছিল না, সেটা নির্যাতন ছিল। কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষের ওপর আমার ভরসা ছিল, এরা অত্যন্ত শিক্ষিত, সভ্য, পরিশীলিত মানুষ, এবং আমার যা আশা ছিল, একটি বুথে শুনেছি একটু গন্ডগোল হয়েছে, তা না হলে অত্যন্ত সভ্যভাবে আইন শৃঙ্খলা মেনে নির্বাচন হয়েছে। আমি খুবই খুশি। এক্ষুনি দেবাশিস কুমার যেভাবে বললেন বাহিনী কার্যত বিজেপির দাস হয়ে কাজ করছে, আপনি রিয়্যাক্ট করুন। না, আমি তো দেবাশিস বাবুর অভিজ্ঞতা সম্বন্ধে বলতে পারবো না কিছুই। এখানে আমি একটা কথাই প্রথম থেকে বলে এসেছি, যে সংবিধানে আমাদের গণতান্ত্রিক কতগুলো নিয়ম আছে, সেই নিয়মে সব নির্বাচকদের স্বাধীন অধিকার দিতে হবে নির্বাচনে যাকে ভোট দেওয়ার ইচ্ছে আমাকে দিক, আমার বিরুদ্ধে দিক, সেই অধিকার দেওয়ার। এবং এই কথা তো অস্বীকার করা যাবে না যে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য হয়ে উঠেছে বহুদিন ধরে। ইনফ্যাক্ট যদি দেখেন, বাম আমলেও এখন যারা শাসক দল, তার নেত্রী ওর সম্বন্ধে একটা অভিযোগ করেছিলেন যে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, এবং সেই একই অভিযোগ আমরা আবার দেখেছি গত 10 বছরেও হয়েছে। সুতরাং এমন যদি হয় যে প্রশাসন এমন হয়ে রয়েছে যে যে শাসক দল থাকবে তারই পক্ষে হয়ে কাজ করবে, তাহলে এছাড়া মানে অন্যথা তো কোনো উপায় নেই। দেবাশিস দা, আপনি মানছেন? আমি আসবো অশোক বাবু, প্লিজ একটু সঙ্গে থাকুন। দেবাশিস দা, আপনারা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন, আর এক্ষুনি রুদ্রনীল আমাদের সঙ্গে ছিলেন, উনি বলছেন পুলিশ কার্যত সবুজ, মানে দেখা যাচ্ছে না, দৃশ্যত সবুজ নয়, সবুজের হয়ে কাজ করছে। না না, পুলিশকে তো 200 মিটারের মধ্যে পুলিশ নেই, পুলিশের তো কোনো কাজ নেই। পুলিশকে তো ওরা বলে দিয়েছেন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ মানে তৃণমূলের পুলিশ, আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী সেটা হচ্ছে নাকি নিরপেক্ষ। আমার এই যুক্তিটা কোনো অসম্ভব মনে হয় যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকলে সে নিরপেক্ষ নয়, আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকলে সে নিরপেক্ষ হয়ে যাবে। এই জাদুটা আমি বুঝতে পারছি না। আপনারাও তো একই অভিযোগ করছেন দেবাশিস দা, যে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন তাই নিরপেক্ষ নয়। পাল্টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে, রাজ্যের নিয়ন্ত্রণাধীন পুলিশ নিরপেক্ষ নয়। এক্ষুনি পঞ্চায়েত ইলেকশনে রেফারেন্স দিলেন অশোক বাবু। না, শুনুন, এটা আমি বলছি না। নির্বাচন কমিশন বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন হবে না। কেন হবে না? যে রাজ্যের পুলিশ তারা নিরপেক্ষ নয়। তাহলে কেন্দ্রের পুলিশ একটা, যদি তৃণমূলের নিয়ন্ত্রণাধীন রাজ্য সরকারের পুলিশ নিরপেক্ষ না হয়, তাহলে বিজেপির নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী কি করে নিরপেক্ষ হয়, এটা আমি জানতে চাই। বেশ, আপনি প্রশ্ন করছেন, এবং সারা দিনের শেষে প্রার্থীর অভিজ্ঞতা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে না। একটু প্লিজ সঙ্গে থাকুন দেবাশিস দা এবং অশোক বাবু, বাকিরাও যারা এই মুহূর্তে বলার জন্য রয়েছেন। জয়প্রকাশ দা, আমি আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে সুব্রত সাহা রয়েছেন, রাসবিহারী কেন্দ্রের বিজেপির প্রার্থী জেনারেল সুব্রত সাহা। আপনার ভোটের অভিজ্ঞতা আজ কেমন হলো, প্রথমবার নির্বাচনের ময়দানে? জেনারেল সাহা। দেখুন, আজকে যা নির্বাচন হলো, শুধু আজকে না, 23 তারিখ বিকেল থেকে অনেক চেষ্টা হয়েছে তৃণমূলের দিক দিয়ে ডিস্টারবেন্স করার। 23 তারিখ বিকেলবেলা আমাদের এক প্রচার গাড়িটাকে ধ্বংস করা হয়েছে আমাদের 88 ওয়ার্ডের তৃণমূলের অফিসের বাইরে, যেখানে তার টেলিভিশনটা নষ্ট হয়েছে, গাড়ির উইন্ডস্ক্রিন নষ্ট হয়েছে। আমাদের কার্যকর্তা যারা চুপচাপ নিজের কাজ করছে তাদেরকে থ্রেটেন করা হয়েছে, বন্দুক দিয়ে তাদেরকে থ্রেটেন করা হয়েছে। গতকাল বিকেলবেলা 3-4 জায়গাতে এই কন্টিনিউয়াসলি কোনো না কোনো ডিস্টারবেন্স করার চেষ্টা হয়েছে। আজকে সকালে চেষ্টা করেছে মানে অল কাইন্ডস অফ কি করে ওটাকে ইলেকশনটাকে ডিসরাপ্ট করা যাক, ভোটারদেরকে ভয় দেখিয়ে তাড়ানো যাক, এরকম একটা যে পরিবেশ করেছে, একদম ললেসনেসের পরিবেশ। তা সত্ত্বেও যে সিচুয়েশনটাকে দিনের শেষে লোকেরা অলমোস্ট 60% প্লাস ভোটার টার্নআউটে বেরিয়ে এসছে,
ভোট করতে পেরেছে, তা নির্বাচন কমিশনের যে কাজ হয়েছে, তাদের যে অ্যাসোসিয়েটেড এজেন্সিজ আছে তাদের কাজ খুবই ইট মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিবডি, খুবই প্রশংসনীয় কাজ হয়েছে। জেনারেল সাহা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতারা এক কথায় বলছেন বাহিনী নিরপেক্ষ নয়, তারা বিজেপির হয়ে কাজ করছে, কমিশন বিজেপির হয়ে বাহিনীকে কাজে লাগিয়েছে। আপনি কি বলবেন? দেখুন, এক তো ডিস্টারবেন্স করো, তারপর কেন্দ্রীয় বাহিনীদেরকে বদনাম করো। This is not a new strategy, it is a old strategy. We are seeing the same thing repeated in cycle again and again, again and again. And যা করছে ওরা করুক, পাবলিক জানে, লোকে জানে, নাগরিক জানে কি হচ্ছে আর কি না হচ্ছে, ওই হিসেবে তারা ভোটও দিচ্ছেন। আর এর আউটকাম এরা নিজেরাই দেখবে, নিজেরাই বুঝবে। জেনারেল সাহা, আপনি নিশ্চয়ই শুনেছেন মাদ্রাজ হাইকোর্টের আজকের মন্তব্য। কমিশনকে কার্যত তুলোধনা করেছে হাইকোর্ট, বলেছে দ্বিতীয় ঢেউয়ের জন্য কমিশন দায়ী। খুনির সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা কলকাতা পশ্চিমবঙ্গের ইলেকশনে কথা বলছি, আমি এখানেই থাকবো। আপনি চেন্নাই যা বলছেন, আই এম নট আপ টু ডেট উইথ দ্যাট। চেন্নাই নয়, উনি ওভারঅল গোটা দেশে কমিশন যেভাবে কন্ডাক্ট করছে সেটা খুনির মতো। প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভের কারণ কমিশনের এই ধরনের কন্ডাক্ট। দেখুন, তার সঙ্গে আপনি যে প্রসঙ্গে এখন ডিসকাশন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কিংবা পুলিশ, বেসিক্যালি সিকিউরিটি ফোর্সেস, দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সট। লেট আস নট গো দেয়ার। আপনি কি মনে করেন কমিশন এবং ভোটের এতগুলো দফা এবং করোনা তার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? দেখুন, করোনার জন্য যা প্রিকশন নিতে হয়, আমাদের এখানে কলকাতা হাইকোর্টের যে ডাইরেকশনস এসছে তার অনুযায়ী ফ্রেশ ডাইরেক্টিভস ইস্যু হয়েছে, আর সেগুলো সমস্ত ফলো হয়েছে টু দ্য বেস্ট অফ এভরিবডিজ এফর্টস। আর একটা কথা আপনাকে, সিন্স ইউ আর টকিং অ্যাবাউট করোনা, ইট ইজ অ্যাকচুয়ালি আমাদের সবাইকে, আমাদের বিশেষ করে আমি নিজের কনস্টিটিউয়েন্সি কথা বলতে পারি, ডিসপাইট করোনা লোকেরা যে এত বাইরে বেরিয়ে ভোট করেছে, ইট শোজ মানে কি অবস্থা এখানে, এখানকার পরিবেশ নিয়ে, আর লোকেরা কত ডেসপারেট এখন এখানে একটা পরিবর্তনের জন্য, চেঞ্জের জন্য। জেনারেল সাহা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাসবিহারী কেন্দ্রের বিজেপির প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে ডক্টরে রয়েছেন, রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রয়েছেন আরো অতিথিরা, আরো অতিথি থাকবেন। একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতেই হচ্ছে, মনে রাখবেন ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরবো জনতার দরবারে। বিরতির পর আবার ফিরলাম জনতার দরবারে ইলেকশন স্পেশাল এপিসোডে। আমাদের সঙ্গে এক চিকিৎসক রয়েছেন, ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। ডক্টর চট্টোপাধ্যায়, রাজনীতি যখন ঘুরপাক খাচ্ছে করোনাকে ঘিরে, আপনার কাছে আমার প্রশ্ন, সত্যি এত দফায় ভোট এবং করোনা, কমিশন এবং করোনা, আদৌ কোনো সম্পর্ক আছে? যদি সংক্ষেপে বলেন। মানে সম্পর্কটা সত্যি সংক্ষেপে বলাটা খুব কঠিন। আমরা যখন শুরু থেকে করোনা নিয়ে লড়ছি, আজ থেকে 1 বছরেরও বেশি আগে থাকতে, আমরা 4-5টা জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলাম। তখন আমাদের হাতে ভ্যাকসিন ছিল না। গুরুত্ব দিয়েছিলাম কি, 1 নম্বর হচ্ছে মাস্ক পরা, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, আর 4 নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবো না। এই 4টের মধ্যে একটা প্রিন্সিপাল কমন ছিল, সেটা হচ্ছে একটা ভাইরাস, যেটা প্রচণ্ড ছোঁয়াচে ভাইরাস। এবং ভাইরাস এবং হোস্টের একটা রিলেশন যদি আপনি দেখেন, সেটা হচ্ছে ভাইরাস কখনো চায় না হোস্ট মারা যাক, সে চায় যে এক হোস্ট থেকে আরেক হোস্টে তাড়াতাড়ি যেতে। তাই সময়ের সাথে সাথে ভাইরাসের ছোঁয়াচে ভাবটা বাড়ে, কিন্তু ভাইরাসের ক্ষতি করার প্রবণতাটা কমে যায়। আজকে দেখুন 3.5 লাখ যে ছাড়িয়ে গেছে ভারতবর্ষে, তার মধ্যে কিন্তু ডেথটা কম, 3-3.5 হাজারের মতো, যেটা কিন্তু আগে এই পার্সেন্টেজ অনুযায়ী অনেক বেশি ছিল। কিন্তু আপনি যদি সংখ্যা তত্ত্বের বিচারে দেখেন, তাহলে দেখবেন ডেথটা কিন্তু এখন আগের থেকে বেশি। তার কারণ নাম্বার অফ ইনফেক্টেডটা বেশি। এবারে এই যে 4th পয়েন্টটা যেটা আমি বললাম, সেটা হচ্ছে গ্যাদারিং কম, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবো না। এবার ইলেকশন এমন একটা জিনিস, শুধু ইলেকশন না, আপনি মেলা ধরুন, আপনি রেশন ধরুন, আপনি বাজার ধরুন, আপনি দোকান ধরুন, আপনি বাস ধরুন, ট্রাম ধরুন, মেট্রো ধরুন, সব কিছু এখন চালু হয়ে গেছে। আমরা কিন্তু লকডাউনে নেই। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গ্যাদারিংয়ের চান্সেস রয়েছে, এবং যত বেশি গ্যাদারিং হবে তত বেশি আমাদের এই জিনিসটা ছড়াবে। এবার গ্যাদারিং একটা হচ্ছে প্রিভেন্টেবল, একটা হচ্ছে নট প্রিভেন্টেবল।
যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন ধরুন আমি খোলাখুলি বলতে পারি ইলেকশন ক্যান বি এ প্রিভেন্টেবল, রাদার আমি কিছুদিন পরে করতে পারতাম। আমি এখনকার ক দফায় হচ্ছে কত না হচ্ছে সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমি যখন জানি যে উপায় হোক এটা ম্যানেজেবল ছিল, এটাকে আমরা অন্যরকম শেপ দিতেই পারতাম। হ্যাঁ, যেখানে এক্সপার্টরা নিয়মিতভাবে বলেছে একটা সেকেন্ড ওয়েভ শুধু সময়ের অপেক্ষা, সেখানে আমরা যদি ইলেকশনটাকে ওভারঅল ডিলে করতে পারতাম বা আইপিএল এর মতো যদি করতে পারতাম, যেখানে খুব স্পষ্ট আপনার বক্তব্য। আমি আবার আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়প্রকাশ দা আছেন। জয়প্রকাশ দা, খুব সংক্ষেপে, ডাক্তারও বলছেন যে এটাকে আমরা চাইলে পারতাম অন্যরকম করতে, জনস্বাস্থ্যের কথা ভেবে। নানা রকম মত তো আছেই এই ব্যাপারে, কিন্তু একটা কথা আমাদের মনে রাখা উচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা ম্যাড্রাস হাইকোর্টের একটা মন্তব্য বললে সেটা, যে প্রাণে বাঁচলে তবে তো গণতন্ত্র। কিন্তু উল্টো দিকে আবার যদি দেখি যে গণতন্ত্রের জন্য হাজার লোক প্রাণ দিতে প্রস্তুত আছে, কারণ গণতন্ত্র একটা এমন অধিকার। আমি বলছি আজকে আপনি বলুন না সারা ভারতে যে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটার উপর প্রশ্ন তুললে মানুষ কোনটা বেছে নেবে? আজকে আমাদের রাজ্যের এই 5 বছরের যে নতুন সরকার হবে তার মধ্যে দিয়ে মানুষ কেন এত বেশি ভোট দিতে আসছে? সব ভয়কে জয় করে, কারণ তারা স্বপ্ন দেখছে 5 বছরটা কিভাবে কাটবে। আপনি পার্সেন্টেজ বলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, আমি দেবাশিস তার কাছে উত্তর নেব। বারবার আপনারা বলছেন যে ইলেকশন এইভাবে এত দফায় হচ্ছে, করোনা ঠেকানো যাচ্ছে না এবং এটা রাজনীতির ইস্যু, কিন্তু আজ সত্যি মালদা মুর্শিদাবাদের পার্সেন্টেজ উল্লেখযোগ্য। নিশ্চয় শুনুন, লড়াইটা জয়প্রকাশ বাবু যা বলছেন তাতে লড়াইটা হচ্ছে কোভিড বনাম গণতন্ত্র। কোভিডের সঙ্গে গণতন্ত্রের লড়াই। মানুষ এখন কোভিডকে বাঁচবে না গণতন্ত্রকে বাঁচবে, তাহলে সেই নিয়ে একটা ফোরাম হোক না, যে কোভিড না গণতন্ত্র। সমস্যাটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে, নির্বাচন কমিশন তো দলদাসে পরিণত হয়েছে। 8 দফার নির্বাচন হচ্ছে, এবং আজকে মাদ্রাস হাইকোর্টের যে জাজমেন্ট, আমার তো মনে হয় কালকে নির্বাচন কমিশন মাদ্রাস হাইকোর্টের বিচারপতিকে শোকজ করবে। কেন আমরা যখনই বলছি আমাদের শোকজ করছে, তা কালকে হয়তো মাদ্রাস হাইকোর্টের চিফ জাস্টিসকে শোকজ করে দেবে। আজকে দেখতে হবে নির্বাচন কমিশন পাওয়ারফুল, হাইকোর্ট পাওয়ারফুল। এক লাইন বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে এতক্ষণ যারা অংশগ্রহণ করলেন, এতক্ষণ যারা করেছেন, যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করেছে, দেবাদা আছে, মানে দেবাশিস কুমার আমার খুব প্রিয় লোক, দেবাদা, এর আগে সুব্রত মুখার্জি, রুদ্রনীল, বিশ্বজিৎ বাবু, অশোক লাহিড়ী এবং জেনারেল সুব্রত সাহা, এদের সকলের কিন্তু একটা কথা তুমি শুনেছ যে নির্বাচনটা ভালো হয়েছে। আজকের নির্বাচন কেমন হয়েছে? প্রত্যেকে বলেছেন ভালো হয়েছে, একটু একটু গন্ডগোল কিন্তু ভালো হয়েছে। এই যে ভালো হয়েছে সবাই সার্টিফাই করছে, তার জন্য কিছু হলেও তো নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর কিছু তো জনস্বাস্থ্যের বিনিময়। আমি আসবো অশোক বাবুর কাছেও, আমি আসবো। অশোক বাবু, জনস্বাস্থ্য সেকেন্ডারি হয়ে গিয়েছে এরকম অভিযোগ আসছে, এবং এটা রাজনীতির বড় ইস্যু। ভোটে তার জন্য তৃণমূল ডিভিডেন্ড পেতে পারে বলে মনে করেন আপনি? ডিভিডেন্ড পাবে কিনা সেটা দেখা যাক, কিন্তু এই জনস্বার্থের মানে স্বাস্থ্যবিধি মেনে 8 দফায় ভোট না করে 1 দফায় ভোট করলে দুটি সমস্যা হতে পারে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে যত কোটি মানুষ ভোট দিয়েছে 8 দফায়, তার মানে একসঙ্গে সবাই মিলে ভোট দিচ্ছে না। একদিনে যদি সবাই একত্র হতো, তাতে সংক্রমণ বেশি হতো না কম হতো সেটা হয়তো এপিডেমিওলজিস্ট আজ রয়েছেন যারা সংক্রমণ ব্যাধি নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন। না, কম সময় প্রচার হতো, কিন্তু একদিনে অতগুলো লোক রাস্তায় বেরিয়ে ভোট দিচ্ছে একই সময়ে, আমি জানি না সংক্রমণ বাড়তো কিংবা কমতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই 8 দফার তো কোনো বিকল্প ছিল না। গণতন্ত্রের ব্যাপার হচ্ছে, যখন পৃথিবীর কোনো দেশে, গণতান্ত্রিক দেশে যুদ্ধ হয়, তখনও ওরা নির্বাচন পোস্টপোন করতে অত্যন্ত চিন্তা করে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক দেশে নির্বাচন হয়েছে। নির্বাচন দেরি করা যায়, কিন্তু নির্বাচন কতদিন দেরি করা যায় সেটা জানি না আমি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 8 দফার তো কোনো বিকল্প ছিল না, কারণ যত পার্টি দেখবেন, শাসক দল, যারা আগে শাসক ছিল, যারা শাসক হতে চাইছে, সবাই তো একই কথা বলছে। পশ্চিমবঙ্গের একটি
লিডিং বাংলা সংবাদপত্রে একটা সম্পাদকীয় বেরিয়েছিল, তার ওপরে ছিল লজ্জা। পশ্চিমবঙ্গে তো লজ্জা হয়ে দাঁড়িয়েছে যে ধরনের নির্বাচনী হিংসা হয়। আমার খুব লজ্জিত লাগে আমার নিজেকে বাঙালি বলতে, এবং আমি খুব গর্বিত আজকে যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে অন্তত একটিও হিংসাত্মক ঘটনা ঘটেনি। অনেক ধন্যবাদ অশোকবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আরো নতুন অতিথিরা থাকবেন। আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, আজ মেগা এপিসোড, ইলেকশন স্পেশাল এপিসোড। ছোট্ট একটা ব্রেক, এক্ষুনি আসবো নতুন অতিথি দিনে। অগ্নিমিত্রা পাল আমার সঙ্গে রয়েছেন, জিতেন্দ্র তেওয়ারি আমার সঙ্গে রয়েছেন, দেবাশিস কুমার, জয়প্রকাশ মজুমদার, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শুদ্ধশত চট্টোপাধ্যায়, আরো অনেকে থাকবেন ববি হাকিম। সঙ্গে থাকুন, আপনিও এক্ষুনি ফিরছি।